ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে এর আগেও আমরা কয়েকটা ক্লাস করেছি। আজকে তার আরও কয়েকটা বিষয় আলোচনা করব যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। অলরেডি দুইজন যুক্ত হয়েছে, খুবই কম সংখ্যক শিক্ষার্থী দেখি সব ক্লাসে যুক্ত হয়, মানে খুব বেশি শিক্ষার্থী যুক্ত হয়ই না দেখি। তো ওয়ালাইকুম আসসালাম সাকিব চৌধুরী, ভালো আছো নিশ্চয়ই। আর তোমাদের আজকে আলোচনা করব ব্যাকরণিক শব্দ শ্রেণী। একটা জিনিস মনে রেখো, খুব বেশি সংখ্যক শিক্ষার্থী যুক্ত নাই তো বলে রাখি, তোমার এই ব্যাকরণিক শব্দ যারা চাকরি বাকরি করতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখলাম। বিসিএস পরীক্ষা সহ আরও যেসব চাকরি আমরা দেখা যায় প্রত্যাশা করি সেসব ক্ষেত্রে এই বিসিএস পরীক্ষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকেও প্রশ্ন হয়ে থাকে। তাহলে যতটা সম্ভব বিস্তারিতভাবে পড়বো। একটা জিনিস মনে রাখবা, শর্টকাট কোনো পথে সফলতা আসে না, যেটা আসে সেটা আবার খুব দ্রুত গতিতে চলেও যায়। এমনকি যারা একেবারে বিপথে জীবনকে প্রতিষ্ঠিত করতে চায় তারাও কিন্তু শর্টকাট পথে করতে পারে না। ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যাবে যে তাদের জন্য জীবনে অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক পথ পাড়ি দেওয়া উচিত এবং পথ পাড়ি দিয়েই তারা সফলতার শিখরে আরোহণ করে। আমিও মনে করি যে আমরা আসলে যদি ভালোভাবে কোনো একটা বিষয়কে জানি তাহলে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক সেভাবেই দেখা যায় উত্তর করা সম্ভব। তাহলে আমরা বেশ কিছু কথা বলে ফেললাম, 2 মিনিট 6 সেকেন্ড ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। দেখতে পাচ্ছ আমরা স্ক্রিন শেয়ার করব, কয়েকজন যুক্ত হয়েছ। আর রোল নাম্বার এখন লিখবে না, রোল নাম্বার আমি যখন বলবো তখন লিখবে, সেটা মাঝে হতে পারে, শেষে হতে পারে, অথবা নাও হতে পারে। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার করার জন্য আমরা যাচ্ছি, তোমাদের যাতে দেখতে সুবিধা হয়, ক্লাস লেকচারটা ঠিকঠাক মতো বুঝতে পারো সেই জন্য এই স্ক্রিন শেয়ার করা। তাহলে আমরা দেখো যাব তোমার, হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাই না? সাকিব চৌধুরী যারা দেখতে পাচ্ছ দেখো এখন ঠিকঠাক মতো আছে কিনা। আর আমরা পরবর্তী সময়ে এই কিলবিতে সমস্যা হয়, আমি সুতোর নিয়ম যেই করি, সুতোর নিয়ম যে তোর থাকে এভাবে, সমস্যা নেই। দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে বিশেষ্য পড়িয়েছিলাম। বিশেষণের 3টা দৃষ্টিকোণ থেকে ভাগ হয়, তার মধ্যে একটা দৃষ্টিকোণ থেকে ভাগ পড়িয়েছি। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো যে গঠন অনুসারে বিশেষণকে কতটা কিভাবে ভাগ করা যায়, গঠন অনুসারে বিশেষণকে বা ব্যুৎপত্তি অনুসারে বিশেষণকে কিভাবে ভাগ করা যায় সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো। তাহলে দেখো, উৎপত্তি কিংবা ব্যুৎপত্তি অনুসারে কিংবা গঠন অনুসারে, প্রথমে এলাই উৎপত্তি। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি বিশেষণের প্রকারভেদ। গঠন অনুসারে, তাহলে দেখো গঠন অনুসারে কিংবা এটাকে বলবো আমরা ব্যুৎপত্তি অনুসারে, একটা জফলাও কিন্তু আছে, ব্যুৎপত্তি, এটাকে উৎপত্তিও বলা যেত। গঠন অনুসারে কিংবা ব্যুৎপত্তি অনুসারে বিশেষণের প্রকারভেদ, বিশেষণের প্রকারভেদ, এইটা নিয়ে আজকে আলোচনা করব। একটা জিনিস সেটা আমরা একটু বড় করে দেই, এটা কত দেব, 18 দেই। তাহলে তোমার এটা 18 হয়ে গেলে, আমরা যদি এটাকে 18 দেই তাহলে বেশ ভালো দেখা যাচ্ছে, সেন্টারে নিয়ে যাই সুবিধা হবে। এই তো আমাদের মোটামুটি চলছে, এটা নিয়ে আলোচনা চলবে, গঠন অনুসারে বা ব্যুৎপত্তি অনুসারে বিশেষণের প্রকারভেদ। তাহলে নিশ্চয়ই জানো ব্যুৎপত্তি অনুসারে বিশেষণ কিংবা তোমার উৎপত্তি অনুসারে বিশেষণ প্রথমত 2 প্রকার। তাহলে কয় প্রকার হবে? সাধারণত 2 প্রকার, বা আমরা লিখি প্রধানত 2 প্রকার।
এই দুই প্রকার। কি কি আছে দুই প্রকারের মধ্যে? এক নম্বরে তুমি পাচ্ছ সিদ্ধ বিশেষণ। আমরা সংজ্ঞা আজকে দিয়ে দেই, সিদ্ধ বিশেষণ লিখে ফেলি, বিশেষণ। আরেকটা নাম হচ্ছে তোমার সাধিত বিশেষণ, সাধিত বিশেষণ। এই দুটো। এই যে সিদ্ধ বিশেষণ, এটার সংজ্ঞা জানার আগে উদাহরণ দেখো। যদি লিখি ভালো, তাহলে এটা হচ্ছে একটা সিদ্ধ বিশেষণ, ভালো, এটা সিদ্ধ বিশেষণ। যদি লিখি কালো, এটা সিদ্ধ বিশেষণ। যদি লিখি খাটো, তাহলে এটা হলো একটা শুদ্ধ বিশেষণ। ঠিক আছে, সরি। যদি লিখি সাদা, এটা একটা সিদ্ধ বিশেষণ। কিভাবে বুঝবা সিদ্ধ বিশেষণ? অর্থাৎ এগুলা একটা মাত্র শব্দ এবং মৌলিক, এগুলো একটা মাত্র শব্দের এবং মৌলিক, অন্য কোনো ব্যাকরণিক উপাদান দিয়ে কিংবা অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে এগুলো গঠিত হয় নাই। এই বিশেষণগুলোই হচ্ছে সিদ্ধ বিশেষণ। তার মানে যে বিশেষণগুলো মৌলিক, অন্য কোনো শব্দ সহযোগে কিংবা অন্য কোনো ব্যাকরণিক উপাদান যোগে গঠিত নয়, সেগুলো হলো সিদ্ধ বিশেষণ। আমরা একটু তোমাদের যে মন্তব্যটা, সেটা একটু দেখে আসি কি পরিস্থিতি। আজও মাত্র কয়েকজন, 8 জন, অনেক শিক্ষার্থী, এটা নিয়ে আমি খুশি। বাংলা ক্লাসেও 8 জন, মন্দ না, অন্য ক্লাসেও দেখি যে এরকম অবস্থা। আচ্ছা, তাহলে পেয়ে গেছো সিদ্ধ বিশেষণ, তো এবার তোমার হলো গিয়ে এটাতে ফেরত আসো, সাধিত বিশেষণ। এটাতে দেখো সাধিত বিশেষণটা কি। তার মানে বোঝা যাচ্ছে যে এই বিশেষণগুলো গঠন করা হয়েছে নানান উপায়ে। সেটা যে বিশেষণের আগে পরে ব্যাকরণের উপাদান যুক্ত করে, ব্যাপারটা কিন্তু সেরকম না, অন্য কোনো ভাবেও গঠিত হতে পারে। একটা উদাহরণ দিই, ধরো স মানে নিজ, স এর সঙ্গে যদি ইয় প্রত্যয় যুক্ত করো, তাহলে হলো কি সিও। তাহলে সিও সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কেমন? সিও, নিজের। তাহলে সিওটা কিন্তু একটা বিশেষণ, সাধিত বিশেষণ। কিভাবে গঠিত হয়েছে বলো তো দেখে? স, নিজ, অর্থাৎ সর্বনাম থেকে গঠিত হয়েছে। এরকম করে আমরা ধরো লিখলাম দেশ, একটা বিশেষ্য, তার সঙ্গে যদি দীর্ঘ প্রত্যয় মানে ইয় প্রত্যয় যুক্ত করি, এই যে ইয় প্রত্যয় দেখো, এই যে এটুকু লিখে গেলে দেখাতে পারি অবশ্য, দেশ যুগ ইয়, দেশীয়, তাহলে এটা একটা সাধিত বিশেষণ। তার মানে যেটা তুমি গঠন করছো। তুমি দেখো লিখলা এই শব্দটা, ধরো এরকম ফুট, একটা শব্দ লিখলাম আমরা, ফুট। ফুট কি? ধাতু কিংবা ক্রিয়ামূল, বলতে পারো ক্রিয়াও, মানে নাম পুরুষের ক্রিয়াও কিন্তু এটা। তাহলে ফুটের সঙ্গে যদি অন্ত প্রত্যয় যুক্ত করো, দুটা মিলে কি হবে? ফুটন্ত। তাহলে এটা কি? ক্রিয়াজাত বিশেষণ। এইভাবে তোমার যে বিশেষণগুলো না গঠিত হয়েছে, সেগুলো হচ্ছে সাধিত বিশেষণ। অর্থাৎ যেগুলো মৌলিক, ব্যাকরণের কোনো উপাদান যুক্ত করে কিংবা অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত না হয়ে বিশেষণ হিসেবে ব্যবহার হয়, সেগুলো সিদ্ধ বিশেষণ। আর যে বিশেষণগুলো ব্যাকরণের নানা উপাদান যুক্ত করে গঠিত হয়ে থাকে, সেগুলো হচ্ছে তোমার সাধিত বিশেষণ। এই দুটো ভাগ। এখন কথা হচ্ছে, এই যে সাধিত বিশেষণ, এই সাধিত বিশেষণ আবার নানান প্রকার। তাহলে সেটা আমরা দেখে নেই। সাধিত বিশেষণ আবার কয়েক প্রকার, আবার হয়ে গেছে, আবার কয়েক প্রকার। এই সাধিত বিশেষণ আবার কয়েক প্রকার, সেই কয়েক প্রকারে আমরা যাচ্ছি। এখানে আমরা 1, 2, 3 লিখি, ক খ দিলেও হয়তো বোঝা যেত, এটাতে লিখে অসুবিধা নেই। এক নম্বরে ধরো লিখলাম আমরা এই যে সর্বনামজাত বিশেষণ। আমরা ইতিমধ্যে উদাহরণ দিয়েছি, তবুও লিখি সর্বনামজাত বিশেষণ। সাধিত বিশেষণের মধ্যে একটা প্রকার সর্বনামজাত বিশেষণ, অর্থাৎ যে বিশেষণগুলো সর্বনামের সাহায্যে গঠিত হয়েছে। একটা উদাহরণ আমরা ইতিমধ্যে দিয়েছি, যেমন এখানে লিখেছিলাম স, তোমাদের দেখিয়ে দেই, যোগ ইয়, যে স যোগ ইয় সমান কি হবে? সিও। তাহলে এটা একটা সাধিত বিশেষণ। আমরা যদি লিখতাম ধরো এরকম করে, এটা একটু খেয়াল করো, কবে, কবে, এটা কিন্তু একটা সর্বনাম।
তার সঙ্গে যদি যুক্ত করে দিলা কার, সমান কি হবে? কবেকার, কবেকার কথা। আবার ধরে দিলা কোথা, এটা একটা সর্বনাম, এটা তোমরা ভালো করে জানো, বিশেষ করে ইংরেজিটা খেয়াল করবা। তার সঙ্গে ধরো যুক্ত করে দিলা কার, তাহলে কি হবে? কোথাকার। কে, কোথাকার কে, মানে কোথাকার কে, তাহলে এখানে এই যে কোথাকার, কবেকার, সিও, এই সবগুলো হচ্ছে তোমার বিশেষণ। আমরা নিচে নিচে লিখি, তাহলে দেখতে ভালো দেখা যাবে, তোমাদের যারা পরে ক্লাস দেখো তাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে এটা সুবিধা করে দিচ্ছি। আবার দেখো তাহলে সাধিত বিশেষণ আবার কয়েক প্রকার, এটা একটু যারা পরে দেখবে তাদের সুবিধা করে দেই। আচ্ছা, এটা একটু বোল্ড করে দিলাম। তাহলে সাধিত বিশেষণ আবার কয়েক প্রকার। সর্বনামজাত বিশেষণ একটা দিলাম, এখান থেকে আরেকটা উদাহরণ দিয়ে নিচে চলে আসি, এইভাবে থাকো। তোমার এখানে তিনটা জিনিস পেলাম, তিনটা উদাহরণ দিলাম, আর দরকার নেই, এগুলো আশা করি পারবা। দুই নাম্বার হচ্ছে তোমার বিশেষ্যজাত বিশেষণ। বিশেষ্যজাত বিশেষণ এটা কি সেটা জানার জন্য আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, আগে নিজেরা সংজ্ঞা তৈরি করব। একটা উদাহরণ আমি ইতিমধ্যে দিয়েছি, দেখো দেশ যোগ ইয় সমান কি হবে বলো দেখি? দেশীয়। তাহলে দেশ যোগ ইয় সমান দেশীয়। এই যে দেশটা হচ্ছে কি তোমার একটা বিশেষ্য, এই বিশেষ্যের সঙ্গে প্রত্যয় যুক্ত করে গঠন করেছে বিশেষণ দেশীয়। দেশীয় জিনিস, কেমন জিনিস? দেশীয় জিনিস। মনে রাখো, কেমন দিয়ে যদি প্রশ্ন করো তাহলে সাধারণত যে উত্তর পাও সেটা সাধারণত বিশেষণ হয়। আচ্ছা, আমরা ধরো লিখলাম এরকম করে, ধরো লিখলাম স্বর্ণ, এটা একটু খেয়াল করো, স্বর্ণ, এটার সঙ্গে যদি আমি আলি যুক্ত করি তাহলে কি হবে? স্বর্ণালী। এই যে দেখো তাহলে স্বর্ণালী। তাহলে এইখানে এটা আসলে গঠনটার মধ্যে আমরা লিখেছে বাংলা প্রত্যয় যুক্ত করে, এটা সংস্কৃতে প্রত্যয় যুক্ত করলেই হতো, বাংলার সঙ্গে বাংলা শব্দ যুক্ত করলে হতো, সোনালী লিখলে হতো, সোনার যোগালী সোনালী। আচ্ছা, বিশেষ্যজাত বিশেষণ, তারপরে তোমার এই দুইটার মধ্যে এটা বিশেষ্যজাত বিশেষণকে আমরা দিলাম। এরকম করে ধরো জাতীয় ওইটাও কিন্তু একইভাবে বিশেষ্যজাত বিশেষণ হবে। জাতযোগীয় সমান জাতীয়, আবার জাতিযোগীয় এরকম কিন্তু হতে পারে। আচ্ছা, এটা দিই, ধরো এই শব্দটা খেয়াল করো, জাত যোগ ইয়, জাতি দিলেও কিন্তু হতে পারে। এটা আমার দেখা যায় একদম ইয়ে থেকে মূল থেকে গঠন করেছি, সেই দিক থেকে জাত যোগ ইয় জাতীয়। তাহলে এটাও দেখতো আমার এই বিশেষ্যজাত বিশেষণ। আমরা আরো একটা প্রকার পাচ্ছি, 3 নাম্বার, ক্রিয়াজাত বিশেষণ। ক্রিয়াজাত বিশেষণ, হ্যাঁ, ক্রিয়াজাত বিশেষণ, বশেষণ হয়ে গেছে, বশেষণ, বিশেষণ। কিরকম? উদাহরণটা দেখো, একটা উদাহরণ আমরা দিয়েছিলাম, এই যে ফুট যোগ অন্ত সমানটা কি? ফুটন্ত। এই যে তোমার এইখানে ফুটন্তটা হচ্ছে আসলে ক্রিয়াজাত বিশেষণ। আমরা এটা নিচে নিয়ে নেই তাহলে সুবিধা হবে। অর্থাৎ ধাতু কিংবা ক্রিয়া থেকে যে বিশেষণগুলো গঠিত সেটি হচ্ছে তোমার ক্রিয়াজাত বিশেষণ। আমরা এইভাবেই রাখি। আরো উদাহরণ আমরা দিতে পারি, ধরো জ্বলন্ত, ফুটন্ত পানি, জ্বলন্ত আগুন, জল মানে জ্বলে উঠ, এটার সঙ্গে তুমি যদি অন্ত প্রত্যয় যুক্ত করো তাহলে কি হবে? জ্বলন্ত। তাহলে দেখো জ্বলন্ত, আর বানানের বিষয়গুলো শিখবা, তাহলে তোমার ক্রিয়াজাত বিশেষণ।
আমরা যে দিয়েছিলাম তোমার দর্শন, ওই দৃশ যোগ অনট সমান দর্শনীয়, দৃশ যোগ অনীয়, দর্শন যোগ অনীয় দর্শনীয়, কিংবা দৃশ যোগ অনীয় দর্শনীয়। তাহলে দর্শনীয় ওইটাও কিন্তু একটা তোমার ক্রিয়াজাত বিশেষণ। আচ্ছা, তাহলে এইভাবে তিনটা প্রকার আমরা পেয়ে গেলাম, আরো আছে, অনেক আছে। আরেকটা বিশেষণের নাম হচ্ছে সমাস সিদ্ধ বিশেষণ কিংবা সমাস সাধিত বিশেষণ। এই সমাসজাত লিখতে পারি, সমাস সিদ্ধ লিখতে পারি, হ্যাঁ, সমাস সাধিত লিখে এটা ভালো হবে, সমাস সাধিত বিশেষণ, সমাস সাধিত বিশেষণ। এটা তোমরা নিশ্চয়ই পারার কথা, তবু আমরা দেখে দিচ্ছি। ধরো লিখলাম চৌচালা ঘর, চৌচালা ঘর, ঘরটা লিখলাম না, যে চৌচালা, চৌচাল যার, চৌচাল যার, চৌচালা, এটা হলো তোমার সংখ্যাবাচক বহুব্রীহি, দ্বিগুণা কিন্তু, চৌচাল যার সমান চৌচালা। তাহলে দেখো এটা সমাসের মাধ্যমে সাধিত হয়েছে। আমরা যদি লিখতাম এরকম, নির্বোধ লোক, দেখো নির্বোধ লোক, নির্বাদ হয়ে গেছে, বেশ জটিল কাজ। এই যে নির্বোধ লোক, কেমন লোক? নির্বোধ লোক। এখন তুমি বলবো যে এটা সমাস কোথায় স্যার? এই যে নেই বোধ যার, নেই বোধ যার, নির্বোধ, হ্যাঁ, নেই বোধ যার, নির্বোধ, সমাসের মাধ্যমে গঠিত। এরকম তোমার হচ্ছে বিদ্যাহীন, বিদ্যাহীন মানুষ, বিদ্যাহীন, এই যে দেখো বিদ্যাহীন, বিদ্যা নেই যার, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, এটা তৃতীয় তৎপুরুষ সমাস, বিদ্যাহীন। এইভাবে সমাসের মাধ্যমে সাধিত হয়েছে, এবং সেগুলো যদি বিশেষণ হয়, প্রথমত খেয়াল করবা যে সমাস সাধিত কিনা, দ্বিতীয়ত সেটা করতে হবে, সেটা বুঝতে হবে যে এটা বিশেষণ কিনা। যদি একদিকে হয় সমাস সাধিত, আরেক দিকে যদি হয় বিশেষণ, তাহলে সেটাকে বলতে পারবা তুমি সমাস সাধিত বিশেষণ। মনে থাকবে? আশা করি মনে থাকবে। তোমাদের একটু মন্তব্যটা দেখে আসি কি পরিস্থিতি। আচ্ছা, এইখানে আমরা কি দেখব? বিশেষণ পেয়েছ, রোল নাম্বার এখন লিখো না, এই রোল নাম্বারগুলো আমি বিবেচনায় নিব না। তোমরা অনেকেই লিখছো দ্বিগু আর বহুব্রীর মধ্যে পার্থক্য আছে। দ্বিগু আর বহুব্রীর মধ্যে সহজে কিভাবে পার্থক্য করব? শোনো, সংখ্যাবাচক দ্বিগু মানে দ্বিগুর মধ্যে, দ্বিগুর বহুব্রীর মধ্যে পার্থক্য তো আছেই। একটা হলো দ্বিগুর সমাসে সংখ্যা থাকবে, তারপর তোমার পদটা হবে বিশেষ্য। আর যেটা তোমার বহুব্রীহি, সাকিব চৌধুরীর উদ্দেশ্যে বলছি, যে অন্যরা জেনে নিতে পারো, মানে সংখ্যাবাচক বহুব্রীহি আর হচ্ছে দ্বিগু। সাকিবের প্রশ্নটা সুনির্দিষ্ট করলে এরকম হবে, একটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি, আরেকটা হচ্ছে দ্বিগু। দেখি আর কারো প্রশ্ন আছে কিনা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, না, কোনো প্রশ্ন নাই, প্রশ্ন নাই। আচ্ছা, আমরা যে জিনিসটা শিখবো সংখ্যাবাচক বহুব্রীহি আর হচ্ছে দ্বিগু, এটার মধ্যে পার্থক্য করব। আচ্ছা, সাকিব চৌধুরীর উদ্দেশ্যে অন্যদেরও বলি, দেখো যেটাকে বলছি আমরা দ্বিগুর সমাস, সেই সমাসের যে পদটা, সেই পদটা হবে তোমার বিশেষ্য। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা, যেমন ত্রিভুজের সমাহার সমান ত্রিভুজ, ত্রিভুজের সমাহার সমান ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা হচ্ছে তোমার কি একটা বিশেষ্য। আর এইখানে দেখো, এখানেও কিন্তু সংখ্যা আছে চৌ, কিন্তু চৌচাল যার, চৌচালা, এখানে দেখো যার মানে ব্যাস বাক্যে যার আসবে, এটা একটা পার্থক্য। আবার যে পদটা গঠিত হচ্ছে সেই পদটা হচ্ছে দেখো বিশেষণ, এই যে এখানে এটা হচ্ছে বিশেষণ। এই হচ্ছে দ্বিগু আর হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহির পার্থক্য। মনে থাকবে? ক্লিয়ার?
যদি ক্লিয়ার হয়, এখন আশা করি বাকি অংশের দিকে আমরা যেতে পারি। তাহলে এরপরে আসো উপসর্গজাত বিশেষণ। এই 5 নাম্বার আরেকটা ভাগ আমরা দিচ্ছি, উপসর্গজাত বা উপসর্গযুক্ত বিশেষণ। উপসর্গজাত বিশেষণ ভালোভাবে শিখে নাও, জীবনে দেখবো যে ভুলবা না। উপসর্গজাত বিশেষণ কিভাবে উপসর্গজাত বিশেষণ খেয়াল করো। দেখি একটা উদাহরণ, আমরা যদি লিখি নিখুঁত কাজ, নিখুঁত চন্দ্র দিতে হবে, নিখুঁত কাজ, কাজটা আমি দিচ্ছি না, কাজটা কেমন নিখুঁত, আমি জাস্ট বিশেষণটা দেখাচ্ছি। তাহলে যে নিখুঁত এটা হচ্ছে একটা তোমার উপসর্গজাত বিশেষণ। আমি একটু আগে যে নির্বোধ দিয়েছি এটাকেও কিন্তু এখানে নিয়ে আসা যাবে, কারণ কি এটা দেখো একই সঙ্গে সমাজসাধিত, আবার এটা তোমার উপসর্গজাত, এটাও ঠিক এখানে উদাহরণ দেওয়া যাবে, আবার এটা এখানে নিয়ে আসা যাবে। অর্থাৎ একটা ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে, তুমি আসলে কোন দৃষ্টিকোণ থেকে দেখছো, দেখার দৃষ্টিকোণটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি মানে তোমার মনটাকে, তোমার দৃষ্টিটাকে কোথায় নিচ্ছ সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। সেই দিক থেকে কখনো কখনো দেখা যায় একই উদাহরণ একাধিক জায়গায় পেতে পারো। নিখুঁত কাজ, এরকম আমরা পেতে পারি সুকঠিন প্রতিজ্ঞা। সুকঠিন প্রতিজ্ঞা, কঠিন প্রতিজ্ঞা দিলে হয়ে যেত, সু দিয়ে যদিও বাহুল্য, তারপরে আমরা উদাহরণ দিতে পারি, যেহেতু আমাদের ভাষা এভাবে গঠিত হয়। ধরো লিখলাম সুকঠিন প্রতিজ্ঞা, তাহলে সি কঠিন হয়ে গেছে। আবার এই যে সুকঠিন, এটা হচ্ছে তোমার উপসর্গজাত, মনে থাকবে না? নাস্তানাবোধ অবস্থান, নাস্তানাবোধ অবস্থা, লাখেরাজ সম্পত্তি, যে লাখেরাজ, এগুলো লাখের তো উপসর্গ, লাখেরাজ, লাখেরাজ, লাখেরাজ সম্পত্তি, অর্থাৎ যেগুলো তুমি খাজনা ছাড়াই। আবার ধরে দিলাম নাস্তানাবোধ অবস্থা, নাস্তানাবোধ অবস্থা, এই যে এইখানে নাস্তানাবোধ, কেমন অবস্থা? নাস্তানাবোধ অবস্থা। এগুলো হচ্ছে উপসর্গজাত বিশেষণ, না একটা উপসর্গ কিন্তু। আম খাস লাগর, এরকম, ঠিক আছে? গড় হাজির, তিনি গড় হাজির, সেগুলো তোমার উপসর্গজাত বিশেষণ হিসেবে গণ্য হতে পারে। পরে আসো আরেকটা 6 নাম্বার, ধন্যাত্মক শব্দজাত বিশেষণ। ধন্যাত্মক শব্দজাত বিশেষণ। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, স্যার ধনাত্মক শব্দ কি? চিন্তা করো না, উত্তর দেব। ধনাত্মক শব্দজাত বিশেষণ, অনেকে দেখা যায় বলার আগে প্রশ্ন করে বসে। আচ্ছা, ধনাত্মক শব্দটা কি এটা বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ দিব। ধরো লিখলাম শন শন, এটা এখানে থাকুক, পরে এটাকে বিশেষণ করে দেব। শন শন, এটা কি বাতাস প্রবাহের শব্দ, তাই না? এরকম করে গুড় গুড়, কিংবা ধরো মিউ মিউ, বিড়ালের ডাক কি? মিউ মিউ। তাহলে এই যে মিউ মিউ, বেশি হয়ে গেছে, দেখা যায় শন শন, তারপর হচ্ছে মিউ, আবারও মিউ, তাহলে শন শন মিউ মিউ। এটা একটু খেয়াল করো, ধনাত্মক শব্দজাত বিশেষণ, একটা হচ্ছে শন শনকে মিউ মিউ। এখন এখানে একটু ভুল হয়েছে দেখা যাচ্ছে, ঠিক করে নিই। উদাহরণ জাস্ট একটু দাঁড়াও, লিখে নেই। একটা ভুল, যে একটা সমস্যা, অভ্র লিখলে একটা সমস্যা, একটা ভুল হলে সব ভুল হয়ে, সব কাটতে হয়। ধনাত্মক শব্দ, তাহলে শন শন কি? বাতাস প্রবাহের শব্দ। মিউ মিউ কি? বিড়ালের ডাক। তাহলে এরকম বস্তু বিশেষের কিংবা কাল্পনিক ধ্বনির অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপ হচ্ছে ধনাত্মক শব্দ। আরেকবার দেখো, কোনো বস্তু বিশেষের কিংবা কাল্পনিক ধ্বনির অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপ হচ্ছে ধনাত্মক শব্দ। আর এই ধনাত্মক শব্দের সঙ্গে যদি আমরা প্রত্যয় যুক্ত করে কিংবা প্রত্যয় ছাড়াও অন্য কোনোভাবে যদি বিশেষণ গঠন করি, সেটা হচ্ছে ধনাত্মক শব্দজাত বিশেষণ। আমরা যদি দিলাম শন শনে হাওয়া, তাহলে যে এখানে আমি ধরো শন শনটা কিন্তু হবে না, ধনাত্মক শব্দ হবে, কিন্তু শন শনে হাওয়া, এটা তো দেখা যায় ঝামেলা হয়ে যাবে আবার। আচ্ছা, শন শনে হাওয়া, এইখানে
ওইভাবে লেখা, মানে স্পেসটা কমে দিতে হবে, সনসনে হাওয়া। এরকম তোমার মিউ মিউ নিজেই তো কেমন ধনাত্মক শব্দ হয়ে গেছে, মিউ মিউ লোক, মিউ মিউ লোক যদি দাও তখন কিন্তু তোমার এটা বিশেষণ হয়ে যাবে। দেখো মিউ মিউ জাস্ট এটাই ব্যবহার করতে, মিউ মিউ লোক, তার মানে কি যে একটু দুর্বল চরিত্রের, যেহেতু স্পষ্ট ভাষায় কথা বলে না, সে হচ্ছে মিউ মিউ লোক, এরকম করে দেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে তোমার সমাস ধনাত্মক শব্দজাত বিশেষণ। আবার ধরো ঝমঝম বৃষ্টি, খুব খুব কাশি, কাশিটা কেমন, খুব খুব, এই যে খুব খুব কাশি, তাহলে এখানে খুব খুব এটা হচ্ছে ধনাত্মক শব্দজাত বিশেষণ। ওকে, আচ্ছা 7 নাম্বার, এটা দেখো যে আমরা করে ফেললাম। তাহলে মোটামুটি আর দরকার নাই, আরো হয়তো দেখা যায় টুকটাক প্রকারভেদ পাওয়া যেতে পারে, সেগুলো প্রয়োজনীয়, তোমাদের মোটামুটি দেখা যায় এরকম করে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে কি, খেয়াল করো, যদি আমরা প্রশ্ন দেই যে উৎপত্তি অনুসারে বিশেষণের শ্রেণী বিভাগ সংজ্ঞা উদাহরণ সহ লিখো, তাহলে তুমি এই 6টা তুমি লিখবা। ঠিক আছে, এই 6টা তুমি লিখবে, মানে খুব হিসাব নিকাশ করে, এই হিসাব নিকাশ করে উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তারপরে আসো এবার অন্বয় নির্ভর, মানে আরেকটা অন্বয় নির্ভর, এগুলো খেয়াল করবা। এটাকে বলা হচ্ছে কিংবা ব্যুৎপত্তি নির্ভর বললাম, আরেকটা হচ্ছে তোমার অন্বয় নির্ভর বিশেষণ। এই অন্বয় নির্ভর বিশেষণে যাওয়ার আগে আমরা আরেকটু তোমাদের মন্তব্যগুলো দেখে নিই, কি অবস্থা। দেখো তাহলে, এই যে মর মর ঘ্যান ঘ্যান, গুড, পড়ছিলাম দয়বিন্দু দিও, এগুলো ধনাত্মক শব্দ, আর একই সঙ্গে এগুলো ধনাত্মক বিশেষণও কিন্তু করা যায়, বুঝছো, জাস্ট বাক্যের মধ্যে তুমি ঠিক না দিলে। আর সাকিবের দ্বিগু সংখ্যাবাচক বহুব্রীহিয়ার দ্বিগু সমাসের পার্থক্য নিশ্চয়ই বুঝেছো, সে বুঝে থাকলে এবার যে কাজটা আমাদের দরকার সেটা হচ্ছে, তোমরা মাত্র 11 জন আছো, এই 11 জনের রোল নাম্বারটা একটু দিয়ে ফেলো। এখন লিখবা 10 জন আছো, 10 জন ছিল, 11 জন হলো। আচ্ছা 10 জনের উপস্থিতি আমি নিব, আর কারোটা নিব না। কলমটা কোথায় রাখলাম, একটু দাঁড়াও। আমি দেখছি তোমাদের মন্তব্যটা। আচ্ছা হ্যাঁ, এখন লিখো, আমি তোমাদের রোল নাম্বারটা চাচ্ছি, রোল নাম্বারটা লিখো, রোল নাম্বারটা লিখো দেখি। আজকে হলো কয় তারিখ, 21/9/2020। বলো দেখি রোল নাম্বারটা বলো। এখন যারা রোল নাম্বার দিবাস আবার লিখো নতুন করে। ইমাম মেহেদি 227, ইমাম মেহেদি। তারপরে বাকিরা, পাঁচশো 10 সাবিকুন্নার 510। পরে হচ্ছে 402 জিএম জহিরুল, 402, 466, 245, 459, 157। সানজিদা হক কত, 140। 400। শিহাব হায়দার আসিফ কত, শিহাব হায়দার আসিফ 466 একবার দিয়েছো দেখলাম, 466 তো একবার লিখলাম আমি। আচ্ছা দেখো, শিহাব লিখছো, শিহাদার আছে 466 হয়েছে, এটা দিয়েছি। 140 সানজিদা হক লিখেছি, 140। 157 সাকিব চৌধুরী, 469 হাসনাত হক 469। তারপরে হচ্ছে 105
সালাউদ্দিন 105, সেবাইদের আগে দিয়েছে। 402 জে এম জহিরুল 402, 245 245 মুনতাসির 245, হ্যাঁ মুনতাসির হয়েছে। 237 ইমাম মেহেদি কত? 237, 27 না 237। আচ্ছা, এই তো মোটামুটি এই কয়জন, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, 9 জন পেয়েছি আমি। 9 জনের উপস্থিতি কাউন্ট বা গ্রহণযোগ্য, আর বাকিদেরটা গ্রহণযোগ্য হবে না, কারণ লাস্ট মোমেন্টে ক্লাস শেষে গ্রহণ করার কিছু নাই। আমরা যাব হলো আরেকটা ভাগে। দেখো অন্বয় নির্ভর। এই অন্বয় নির্ভরটা কি? বিশেষণটা আসলে কোথায় বসেছে বাক্যের, অবস্থান অনুসারে বিশেষণের প্রকারভেদ। এটাকে বলে অন্বয় নির্ভর, অথবা এটার আরেকটা নাম হচ্ছে তোমার বাক্যে বিশেষণের বিশেষণের অবস্থান অনুসারে এই হলো তোমার আরেকটা ভাগ, অনুসারে বিশেষণ। অন্বয় নির্ভর কিংবা বাক্য বিশেষণ অবস্থান অনুসারে বিশেষণের প্রকারভেদ। বিশেষণের প্রকারভেদ, এই হলো আরেকটা দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে ভাগ করব, মনে থাকবে? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে এখন ফেরত আসো, দেখি কিভাবে ভাগ করবা। এইটার নাম হলো এটাকে প্রধানত তোমার দুই ভাগে ভাগ, প্রধানত না দুইটা ভাগে ভাগ করা যায়। এটা কয় প্রকার? 2 প্রকার। কি কি 2 প্রকার? 1 নাম্বারে আমরা পাচ্ছি, আচ্ছা 2 প্রকার দিয়ে নিচে চলে যায় তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। 2 প্রকার। 1 নাম্বার হলো সাক্ষাৎ বিশেষণ। সাক্ষাৎ বিশেষণ কিরকম করে? জাস্ট তোমার যেটা বিশেষণ সেটা ঠিক যে পদকে বিশেষিত করবে তার পূর্বেই বসবে। উদাহরণ দিতে পারি আমরা, ধরো লিখলাম এরকম করে, জ্বলন্ত মশাল। এটা একটু পুরো বাক্যটাই দেখাই। জ্বলন্ত মশাল, এইখানে লক্ষ্য করো, এই যে জ্বলন্ত, এটি হচ্ছে তোমার বিশেষণ। এবার কাকে বিশেষিত করেছে? মশালটাকে বিশেষিত করেছে। যাকে বিশেষিত করে ঠিক তার আগে বসেছে। তাহলে যে বিশেষণটা যাকে বিশেষিত করে ঠিক তার আগেই বসে সেটার নাম হচ্ছে সাক্ষাৎ বিশেষণ। ঠিক আছে? এরকম করে দেখো, ফুটন্ত পানি, এই যে এইখানে এই যে ফুটন্ত পানি, এটাও দেখো সাক্ষাৎ বিশেষণ। কেন? পানিটা ঠিক আগেই বসেছে। যদি আমরা দেখি যে বিশেষণটা যাকে বিশেষিত করছে ঠিক তার আগে অবস্থান করছে, তাহলে সেটার নাম হলো সাক্ষাৎ বিশেষণ। এই জন্য এটাকে বলা হচ্ছে অন্বয় নির্ভর কিংবা বাক্য বিশেষণ অবস্থান অনুসারে বিশেষণের প্রকারভেদ। আরেকটা প্রকার আছে 2 নম্বর, আরেকটা প্রকার, সেটা হচ্ছে তোমার বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ তার মানে কি? এটা বোঝা যাচ্ছে যে বাক্যের বিধেয় অংশ অবস্থান করবে। হ্যাঁ, যে বিশেষণটা বাক্যের বিধেয় অংশ অবস্থান করে সেটা হলো তোমার বিধেয় বিশেষণ। দেখো উদাহরণ দিতে পারি আমরা, ছেলেটি দুরন্ত। এইখানে দেখো, এই যে ছেলেটি তাকে বিশেষিত করেছে দুরন্ত পদটা। তোমার মনে প্রশ্ন জাগবে, স্যার এটাও তো সাক্ষাৎ বিশেষণই।
যাকে বিশেষিত করছে তারপরে বসছে। আসলে আমরা কিন্তু এখানে বলে দিয়েছি যে যাকে বিশেষিত করবে ঠিক তার আগে বসলে সেটা সাক্ষাৎ বিশেষণ, পরে বসলে যাকে বিশেষিত করবে তারপরে যদি বসে ঠিক তারপরে বসবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে, যদি পরে বসে সেটাকে আমরা বলবো বিধেয় বিশেষণ, কারণ এটা বাক্যের বিধেয় অংশ। তোমরা জানো বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় থাকে, সেই বিধেয় অংশ যদি অবস্থান করে সেটা বিধেয় বিশেষণ। ঠিক আছে, আমরা আরো একটা দুইটা উদাহরণ নিতে পারি। সেই উদাহরণগুলো হচ্ছে এরকম করে দেখো, যদি পুকুরের পানি স্বচ্ছ, এটাই ধরো দিলাম, পুকুরের পানি স্বচ্ছ, তাহলে এটাও কিন্তু একটা বিধেয় বিশেষণ। এটাও একটা বিধেয় বিশেষণ, কারণ এই যে স্বচ্ছ কোথায় বসেছে, বিধেয় অংশে বসেছে, সেজন্য এটা হচ্ছে তোমার বিধেয় বিশেষণ। দেখো নির্মলাতে লিখলে কেমন হয়ে যায়। আচ্ছা, আমরা এই বিশেষণ নিয়ে আর কথা বলবো না, আজকে আরেকটু অংশ পড়িয়ে পরের দিন অন্য কোনো বিষয় পড়াবো। সেই জন্য দেখো আরেকটা জিনিস, ছোট্ট জিনিস, সেটা তোমরা বুঝবা। বিশেষণের আরেকটা ভাগ আছে, সেটা কি জানো? তোমরা যে সংখ্যাবাচক শব্দ পড়েছিলে মনে আছে? সংখ্যাবাচক শব্দ, এই সংখ্যাবাচক শব্দের 4টা ভাগ, আরো 2-1টা ভাগ যুক্ত হয়ে সংখ্যাবাচক বিশেষণ বলে আরেকটা বিশেষণের ভাগ করেছে। এটা আসলে অন্যয় নির্ভর, মানে কাকে বিশেষিত করেছে কিংবা কোথায় অবস্থান করছে, কিভাবে গঠিত হয়েছে বিশেষণ, সেগুলোকে বলে নাই, জাস্ট বলছে সংখ্যাবাচক বিশেষণ। তাহলে এই সংখ্যাবাচক বিশেষণ এটা আমরা আলাদাভাবে শিখে নেই, পরীক্ষা আসতে পারে। সংখ্যাবাচক বিশেষণের সংজ্ঞা ও প্রকারভেদ, সংজ্ঞা সহ লিখো। সংখ্যাবাচক বিশেষণ এটা কিন্তু আমরা আলাদা একটা ভাগ ধরছি, বইগুলাতে এরকম করে পাবে সংখ্যাবাচক বিশেষণ। এটা আমরা আলাদাভাবে ভাগ ধরে আলোচনা করব, মনে থাকবে? আশা করি মনে থাকবে। এই সংখ্যাবাচক বিশেষণে আমরা কি পাচ্ছি দেখো, তোমরা জানো সংখ্যাবাচক বিশেষণের মধ্যে ছিল কি পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ। পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ এটা হচ্ছে কি কোন এক জাতীয় বস্তু, প্রাণী, উদ্ভিদ, ব্যক্তি, এই সমস্ত কিছুর এক কথায় কোনো একটা বস্তু, প্রাণী কিংবা উদ্ভিদের পূর্ণ সংখ্যা যদি প্রকাশ করে কোনো সংখ্যাবাচক বিশেষণ, সেটাকে বলে পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ। অর্থাৎ একটা প্রকার সংখ্যাবাচক বিশেষণের মধ্যে আমরা পাচ্ছি পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ। পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ এই একটা ভাগ। কিরকম? আমি যে বললাম যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী তাদের পূর্ণ সংখ্যা যদি নির্দেশ করে সেটা হলো পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ। আমরা যদি বলি 10 টাকা, তাহলে এই যে এখানে 10 টাকা, যে 10, এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ। এই 10 টাকা না হয়ে 1 টাকা হলেও সমস্যা ছিল না, 1 টাকা কিংবা 2 টাকা, তাহলে তোমার সেটা পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ হতো। তাহলে এইটা তোমার হয়ে গেল সংখ্যাবাচক, পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ। এরকম করে 3টি গাছ, এরকম 5 বিঘা জমি, 5 বিঘা 5, ওইখানে পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ, পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে এরকম 10, 5, 2, 3, 3টি, এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যাবাচক বিশেষণ। 2 নাম্বার মোটামুটি সংখ্যার বিশেষণ। মোটামুটি সংখ্যার কি, ধরো তোমার এটা নির্দিষ্ট না, মানে কিছুটা আন্দাজের, অনুমানের মাধ্যমে এই বিশেষণগুলা ব্যবহার করা হয়। যেমন 2-4 দিন পর বৃষ্টি হবে, 2-4 দিন পর বোঝা যাবে বৃষ্টি হবে, তাহলে মোটামুটি সংখ্যার বিশেষণ। মোটামুটি সংখ্যার বিশেষণ, এই হলো তোমার আরেকটা ভাগ মোটামুটি সংখ্যার বিশেষণ। একটা উদাহরণ দেই, 2-4 দিন পর বৃষ্টি হবে, 2-4 দিন পর বৃষ্টি হবে, 2-4 দিন পর বৃষ্টি হবে, বা 2-4 দিন পর এসো। তাহলে যে এখানে 2-4 দিন,
এই 2 4 এটা হচ্ছে তোমার মোটামুটি সংখ্যা। কারণ কি, এইটা তোমার কি বোঝাচ্ছে, সুনির্দিষ্ট না, অনির্দিষ্ট। এটা অনির্দিষ্ট বললে ভালো ছিল, যা হোক এরকম করে আছে আর কি, আমরা বই পুস্তকগুলোতে পাবো, সেজন্য এটা এরকম দিলাম। আরেকটা ভাগ দেখো, আরেকটা ভাগ আমরা লিখে ফেলি, ক্রমবাচক বিশেষণ। এটা এর আগেও পেয়েছো অন্যভাবে, ক্রমবাচক বিশেষণ তার মানে ক্রমিক অবস্থান নির্দেশ করবে, কোনো ব্যক্তি বস্তু কিংবা কোনো কিছুর ক্রমিক অবস্থান নির্দেশ করবে। যেমন প্রথম ছেলেটি, হ্যাঁ, প্রথম ছেলেটি 18 নম্বর বাড়ি, এরকম। প্রথম প্রথম শিক্ষার্থীটি, ছেলেটি মেয়েটি আজকাল বিভাজন করতে চায় না, তাহলে প্রথম শিক্ষার্থী, শিক্ষার্থী কোনটা, প্রথম, প্রথম শ্রেণী। ক্রম, এক কথা সংখ্যাটা যদি ক্রমিক হয় তাহলে সেটা ক্রম সংখ্যার বিশেষণ। এরকম করে তারিখবাচক বিশেষণ, তারিখ যদি বোঝায় 7ই মার্চ 19 ফাল্গুন, এরকম করে গুণিতক বিশেষণ 2/3, অর্ধেক, আধা, এগুলো। তার মানে আমরা আরো 2টা প্রকার পেয়ে গিয়েছি। তাহলে তোমাদের সময় শেষ হয়েছে, অনেকে হয়তো শুধু সময় শেষের অপেক্ষায় আছো কখন যাবা। তো তার আগে একটু মন্তব্যটা দেখে নেই, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। হ্যাঁ, প্রশ্নের উত্তর দেখি, নাই, সেই 11 জন আছো, যা হোক এবং যেভাবেই হোক রয়ে গেছো, একটা ভালো দিক। সাব্বির, তুমি তো ছিলা না, তোমার দিব রোল নাম্বার। মাইশা আক্তার ছিল না, 531 মাইশা দিয়েছো, তুমি তো ছিলে না, দেওয়া তো ঠিক না, ক্লাস করো না। এমনিতেই তো কিছুটা দুর্বলতা মানে আমাদের রয়েছে ব্যাকরণের প্রতি, তার মধ্যে যদি না দেখি তাহলে হবে। আচ্ছা দিয়েছি, এই যে লাস্টে যে দিয়েছি, সাব্বিরকে দিয়েছি, সাকিবকে দিলাম, ঠিক আছে, 460, 543, আর এখানে আছো মাইশা আক্তার 520। ঠিক আছে, তাহলে ভালো থেকো, ভালো থেকো। ব্যাকরণের আরো কিছু জিনিস ভালো করে পড়তে হবে, ক্লাসগুলো দেখবা, না দেখলে কিন্তু ক্ষতিগ্রস্ত। তোমাদের তো আসলে আলাদা করে যে পরিস্থিতি আল্লাহ জানে, আমরা শেষ পর্যন্ত তোমাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো পাবো কিনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আর কথা না বাড়াই, সবাই ভালো থেকো।